প্রথমেই বলে দিই, এই মুহূর্তে আমেরিকার ইরানের মধ্যে কোনো সরাসরি আলোচনা শুরু হয়নি। না একই ঘরে বসে, না আলাদা ঘরে বসে, কিছুই না। তাহলে কি হচ্ছে? হচ্ছে এটা যে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে এসেছে এবং সেখানে পাকিস্তানের নেতাদের সাথে বসেছে। কারণটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ইরান বলেছিল আমরা পাকিস্তানে আসবো, কিন্তু সরাসরি আমেরিকার সামনে বসবো না। আমাদের সাথে আমেরিকার কোনো ফটো শ্যুট হবে না, কোনো হ্যান্ডশেক হবে না, কোনো বন্ধুত্বের নাটক হবে না। ইরানের লোকেরা থাকবে আলাদা ঘরে, আমেরিকার লোকেরা থাকবে আলাদা ঘরে, আর পাকিস্তান মাঝখানে দূত হিসাবে কাজ করবে। এটাকে বলে পরোক্ষ আলোচনা বা ইনডাইরেক্ট টক। এখন পাকিস্তান চাইছে দুপক্ষকে একই ঘরে বসাতে, কারণ সেটা হলে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য আরও বড় হয়। কিন্তু ইরান সাফ না বলে দিয়েছে, এবং ইরান পাকিস্তানে পৌঁছানোর আগেই কিছু শর্ত দিয়ে এসেছিল। কি শর্ত? ট্রাম্প বলুক যে ইরানের সম্পদ ছেড়ে দেওয়া হবে এবং লেবাননে সিজফায়ার হবে। এই দুটো কথা আগে মানলে তবেই আমরা পাকিস্তানে পা রাখবো। ট্রাম্প সেটা মেনেছেন, তারপরে ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে গেছেন। কিন্তু এখন ইরান আরও 4টা শর্ত যোগ করেছে। মানে আসল খেলাটা এখন শুরু হয়েছে। এই 4টা শর্ত বোঝাটা খুব জরুরি, কারণ এই 4টা শর্ত ঠিক করবে এই বৈঠক হবে কিনা। হরমুজ প্রণালীর নাম তো আপনারা শুনেছ, যেটা প্রথম শর্ত, স্ট্রেট অফ হরমুজ। এটা একটা সরু সামুদ্রিক পথ যেটা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করে। এর গুরুত্ব বোঝাতে একটা কথাই আপনাদেরকে বলি, বিশ্বের মোট তেলের বাণিজ্যের প্রায় 20 থেকে 21% এই একটা পথ দিয়ে যায়। মানে পৃথিবীর প্রতি 5টা তেল ট্যাঙ্কারের একটা এই পথ দিয়েই চলে। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এদের তেল রপ্তানির জন্য এই পথ অপরিহার্য। ইরানের শর্ত হলো এই প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আমেরিকা এটায় নাক গলাতে পারবে না। ইরান যেভাবে চাইবে সেভাবে চলবে। এই শর্তের মানে হলো ইরান চায় না আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীতে অবাধে ঘুরে বেড়াক এবং ইরানকে চাপ দিক। এখন এটা বুঝলে কত বড় ব্যাপার বা কতটা বড় দাবি। কারণ আমেরিকা চায় এই প্রণালীতে মুক্ত চলাচলের নিশ্চয়তা, আর ইরান বলছে এটা আমার এলাকা, আমার নিয়ম। তো দ্বিতীয় শর্ত হলো যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে এবং নিষেধাজ্ঞায় ছাড়। এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের যে ক্ষতি করেছে সেই ক্ষতির ভরপাই করতে হবে। এর সাথে ইরানের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা ছাড় দিতে হবে। এই নিষেধাজ্ঞার কথা একটু বলা দরকার। আমেরিকা ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে বছরের পর বছর ধরে। তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, ব্যাংকিং সেক্টরে নিষেধাজ্ঞা, প্রযুক্তিতে নিষেধাজ্ঞা। এর ফলে ইরানের সাধারণ মানুষের জীবন অনেক কঠিন হয়ে গেছে। ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট তৈরি হয়েছে। ইরান চাইছে এই শৃঙ্খল থেকে মুক্তি। আর তৃতীয় শর্ত হলো ফ্রিজ সম্পদ মুক্তি। এটাই হলো সবচেয়ে বড় আর্থিক দাবি। ভারতীয় রুপিতে হিসেব করলে প্রায় 11 লাখ কোটি টাকা ইরানের বিভিন্ন দেশে আটকে আছে। এই বিশাল অঙ্কের পেছনে ইতিহাস আছে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। তখন ওই ইসলামিক বিপ্লবের সময় শাহ পালিয়ে যান। খামেনির নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই সময় ইরান তেলের ব্যবসা করত। তো সেই তেলের টাকা বিভিন্ন দেশের ব্যাংকে জমা ছিল, বিভিন্ন দেশের সম্পত্তি ছিল। যেই ইসলামিক শাসন এলো অমনি আমেরিকা সেই সমস্ত সম্পদ ফ্রিজ করে দিল, মানে আটকে দিল। কাতারে কিছু আছে, ইউরোপে কিছু আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়ায় আছে। 45 বছরের বেশি সময় ধরে এই টাকা আটকে। এখন ইরান বলছে আমাদের টাকা ছেড়ে দাও। মজার ব্যাপার হলো কিছুক্ষণ আগে আমেরিকান মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে আমেরিকা ইরানের টাকা ছাড়তে রাজি হয়ে গেছে। সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়লো। তারপর আমেরিকার অফিসিয়ালের তরফ থেকে বলা হলো না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, মিডিয়া মিথ্যা খবর দিচ্ছে। তো এখন ধোঁয়াশা আছে, কিন্তু ইরান স্পষ্ট বলে দিয়েছে টাকা না ছাড়লে আলোচনা নেই। আর চতুর্থ যে শর্তটা আছে, সর্বত্র সিজফায়ার। তো ইরান বলছে শুধু ইরানে নয়, লেবাননে সিজফায়ার চাই, ইরাকে যে আমেরিকা ও ইসরায়েলের হামলা চলছে সেখানেও সিজফায়ার চাই, এবং ইয়েমেনেও সিজফায়ার চাই। মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি চাই। এটা মূলত ইরানের প্রভাব বলয়ের কথা।
লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, এরা ইরানের মিত্র। ইরান বলছে শুধু আমাকে না, আমার মিত্রদেরও নিরাপত্তা দিতে হবে। এই চারটে সত্য দেখে একটা ব্যাপার খুব পরিষ্কার, ইরান কোথাও পরমাণু অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি তোলেনি। পশ্চিমা মিডিয়া সবসময় ইরানকে পরমাণু হুমকি হিসেবে দেখায়, কিন্তু এই মুহূর্তে ইরানের দাবিগুলো সম্পূর্ণ অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা গুরুত্বপূর্ণ। এদিকে বন্ধুরা, ইরানের উপরাষ্ট্রপতি একটা কথা বলেছেন যেটা আমার কাছে পুরো বৈঠকের চাবিকাঠি বলেই মনে হচ্ছে। তিনি বলেছেন যদি এই বৈঠকে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আসে, মানে নিজের দেশের স্বার্থের কথা আগে রাখে, তাহলে এই বৈঠক সফল হবে। কিন্তু যদি আমেরিকা ইসরায়েল ফার্স্ট নীতি নিয়ে আসে, মানে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে এই বৈঠক কখনোই সফল হবে না। এটা একটা সরাসরি বার্তা। ইরান বলছে ট্রাম্পকে বেছে নিতে হবে, তুমি কি আমেরিকার জন্য কাজ করছো নাকি ইসরায়েলের জন্য? এই প্রশ্নটা আসলে আমেরিকার রাজনীতির একটা গভীর দ্বন্দ্বকেও সামনে নিয়ে আসে। ট্রাম্প নিজেকে আমেরিকা ফার্স্ট বলেন, মানে আমেরিকার স্বার্থ সবার আগে, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি সবসময় ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। এই দুটো জিনিস কিন্তু সবসময় এক নয়। ইরান জানে এই দ্বন্দ্বটার কথা, তাই সরাসরি জায়গা মতো টুটিটা ধরেছে। ইরান বলেছে তুমি যদি সত্যিই আমেরিকা ফার্স্ট করো, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি দরকার, কারণ তাতে তেলের দাম স্থিতিশীল থাকবে, আমেরিকার ব্যবসা চলবে। কিন্তু যদি ইসরায়েল এজেন্ডাও চালাও, তাহলে উত্তেজনা থাকবেই, শান্তি হবে না। বন্ধুরা, নেক্সট আপডেট পাকিস্তান থেকে আসছে। ইসরায়েলের নীতিনাদুর জন্য একই সাথে অনেকগুলো সমস্যাও তৈরি হয়েছে। প্রথমত স্পেনের প্রধানমন্ত্রী এবং নেতানাদের মধ্যে একটা বড় বাক যুদ্ধ চলছে। দু দেশের মধ্যে রাজনৈতিক বা বাণিজ্যিক উভয় সম্পর্কেও টানাপোড়েনও তৈরি হয়েছে। নেতানিয়াহু স্পেনের প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা বলেছেন। পাল্টা জবাবে স্পেনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রীতিমতো অপরাধী বলে অভিহিত করেছেন এবং ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করার হুমকি দিয়েছেন। স্পেন কিন্তু ইউরোপের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে সবচেয়ে সরব সমালোচকদের মধ্যে একটা। এর আগেও স্পেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ছিল। তো ইসরায়েলের সাথে স্পেনের সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত, এবার সেটা আরও খারাপ হলো। দ্বিতীয়ত ফ্রান্সের সাথেও নীতিনাথের সম্পর্ক এখন খুবই খারাপ। লেবাননের বিষয়ে ওয়াশিংটনে একটা বৈঠক হওয়ার কথা, যেখানে লেবানন আর ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন। এখন ফ্রান্সের সেনাবাহিনী লেবাননে পিস কিপিং ফোর্স হিসাবে আছে। স্বাভাবিকভাবেই লেবাননের বিষয়ে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা, কিন্তু নেতানিয়াহু বলে দিয়েছেন এই বৈঠকে ফ্রান্সকে ডাকবো না, কারণ ফ্রান্স আমাদের বিরুদ্ধে কথা বলছে। এই আচরণটা দেখলে বোঝা যায় নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থান কতটা দুর্বল হয়ে যাচ্ছে। ইউরোপের বড় দেশগুলো একে একে সরে যাচ্ছে। তৃতীয়ত, নেতানিয়াহুর নিজের আদালতে মামলা। ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। আগামীকাল সেই মামলা শুনানি ছিল, কিন্তু নেতানিয়াহুর উকিলরা আবেদন করেছেন যে যুদ্ধের পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি আছে, তাই 2 সপ্তাহ পেছানো হোক। আদালতের তরফ থেকে এখনো সিদ্ধান্ত আসেনি। এটা কিন্তু নেতানিয়াহু বারবার করছেন, যুদ্ধকে ব্যবহার করছেন নিজের মামলা থেকে বাঁচার জন্য। অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ দীর্ঘায়িত করার একটা কারণ এটাও। চতুর্থত, তেল আবিবে বিক্ষোভ। তেল আবিবে ইসরায়েলের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স সেই আন্দোলন রুখে দেয়। এবার ইসরায়েলের সুপ্রিম কোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভ আটকানো যাবে না। মানে ইসরায়েলের নিজের মধ্যেও গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিটা বোঝো, বাইরে যুদ্ধ, ভেতরে বিক্ষোভ, আদালতে মামলা। নেতানিয়াহু একই সাথে অনেক দিক সামলাচ্ছেন। বন্ধুরা, পাকিস্তান শুধু মধ্যস্থকারী হিসাবেই নয়, যেটা আপডেটও আসছে, আরেকটা ভূমিকায় এই মুহূর্তে সক্রিয়। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি আছে। সেই চুক্তির শর্ত হলো একজনের ওপর আক্রমণ হলে সেটা দুজনের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। এই যুদ্ধের সময় সৌদি আরবের ওপর বেশ কিছু হামলা হয়েছে। চুক্তি অনুযায়ী পাকিস্তানের তখনই সাড়া দেওয়া উচিত ছিল,
কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পাঠায়নি। এখন যুদ্ধ থামার পর, সিজফায়ারের পর পাকিস্তান কয়েকটা যুদ্ধ বিমান সৌদি আরবে পাঠিয়েছে রক্ষা চুক্তি পালনের নাম করে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যুদ্ধের সময় কোথায় ছিলে, আর এখন সিজফায়ার হওয়ার পর বিমান পাঠাচ্ছে। এটা কি আসলে রক্ষা চুক্তি পালন নাকি অন্য কিছু, সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো রাখার কূটনীতি? তো যাই হোক, পাকিস্তান এখন বেশ উৎসাহিত। পাকিস্তানের নেতারা টিভিতে আসছেন, বলছেন দেখো পুরো পৃথিবী পাকিস্তানের দিকে তাকিয়ে আছে, আমরা শান্তি আনতে পারবো। এই মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তানের নাম উজ্জ্বল হচ্ছে। এটা পাকিস্তানের জন্য সত্যিই একটা বড় সুযোগ বলতে পারেন। অর্থনৈতিক সংকট থাকা পাকিস্তান যদি এই বৈঠক সফল করাতে পারে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান অনেকটা মজবুত হবে। আমেরিকা, সৌদি আরব, চীন সবাই পাকিস্তানকে একটু গুরুত্ব দেবে। ধরতে পারেন যে IMF এর বেল আউটও করতে পারে। বন্ধুরা, একটু পুরো ব্যাপারটা দেখুন। প্রথম কথা হলো, এই বৈঠক কি সফল হবে সেটা নির্ভর করছে আমেরিকা কতটা ছাড় দিতে রাজি। ইরানের 4টে শর্তর মধ্যে 2টো আমেরিকার জন্য বিশেষ কঠিন। এক, হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া। 2, 11 লাখ কোটি টাকার সম্পদ ফেরত দেওয়া। এই দুটো রাজি হলে ঘরে ফেরার পর আমেরিকার রাজনীতিতে ট্রাম্পকে অনেক সমালোচনা সামলাতে হবে। বিরোধীরা বলবে তুমি ইরানের কাছে মাথা নত করলে। দ্বিতীয় কথা, ইসরায়েল ফ্যাক্টর। ইসরায়েল চায় না ইরানের সাথে আমেরিকার কোনো সমঝোতা হোক, কারণ তাহলে ইসরায়েলের কৌশলগত সুবিধা কমে যাবে। নেতানিয়াহু ইতিমধ্যে এই প্রক্রিয়ার বিরোধী বলেই জানা যাচ্ছে। তাহলে ট্রাম্প কি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানের সাথে ডিল করবেন, এটাই দেখার বিষয়। তৃতীয় কথা হলো পাকিস্তানের ভূমিকা। পাকিস্তান যদি সত্যি এই বৈঠক সফল করাতে পারে, তাহলে সেটা পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসে একটা মাইলফলক হবে। কিন্তু পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ হলো ইরানকে ছাড় দিতে রাজি করানো এবং আমেরিকাকেও ছাড় দিতে রাজি করানো। এই দুটো কাজ একসাথে করা খুবই মুশকিল। আর শেষ কথা হলো, এই মুহূর্তে বৈঠক শুরু হয়নি। ইরান শর্তগুলো পাকিস্তানের কাছে রাখা আছে, পাকিস্তান সেগুলো আমেরিকার কাছে পৌঁছে দেবে। আমেরিকার জবাব কি আসে সেটার উপরেই নির্ভর করছে আগামী কয়েক ঘন্টার পরিস্থিতি কোন দিকে যাবে, বা পরিস্থিতি পরিষ্কার কোন দিকে হচ্ছে। তোমাদের কি মনে হয়, আমেরিকা কি ইরানের শর্ত মানবে নাকি আবারও ভেঙে পড়বে এই আলোচনা? কমেন্টে বলো। আর এই ভিডিও যদি কাজে লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে পাঠাও। পরবর্তী আপডেট আসা মাত্র অবশ্যই জানাবো। চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকো, এবং আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ